দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমরা আজকে আলোচনা করব আমাদের রাজস্ব খাতে সংস্কার পরিস্থিতি এবং মানুষের কি প্রত্যাশা আছে সেটা নিয়ে। আমার সাথে আলোচনা করতে আজকে আমার স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি সাবেক সদস্য জাতীয় রাজস্ব বোর্ড এবং বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডে যে একটি বিশেষ কমিটি হয়েছে আমাদের সংস্কারের জন্য, তার সদস্য। এবং আমার সাথে আছেন ডক্টর মাহফুজ কবির, তিনি গবেষণা পরিচালক BISS এবং অর্থনীতিবিদ। আমরা আলোচনা শুরু করব এবং আমরা মূল আলোচনার আমাদের যে বিষয়টি থাকবে সেটা হলো যে আমরা করের অর্থে দিচ্ছি বিভিন্নভাবে এবং সেটার সংগ্রহের মূল দায়িত্বে থাকেন জাতীয় রাজস্ব বোর্ড। সেই জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার কার্যক্রমের পরিস্থিতি কি, জনগণ এটাকে থেকে কি প্রত্যাশা করবেন এবং এটা কোনভাবে কি গতিতে আগাচ্ছে। আলোচনা শুরু করছি ডক্টর মাহফুজ কবির, আপনাকে দিয়ে। বাংলাদেশে তো অনেক দিন ধরে কর জিডিপির অনুপাত বলবেন, আমার দেশের অর্থনীতির আকার যে পরিমাণ, তার তুলনায় আমাদের কর আহরণের হার খুবই কম এবং জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আমরা মূলত কর আহরণ করি। তো সেইটা যথেষ্ট পরিমাণ হচ্ছে না। সবসময় আমরা আলোচনা করেছি এটার দক্ষতার বিষয় নিয়ে, এটা আমরা যথেষ্ট সুশাসন আছে কি না, এটার আধুনিকীকরণের ক্ষেত্রে আমরা কি করতে পারি। এই আলোচনা আজকের নয়, এটা প্রায় আমরা 2 দশক ধরে এই আলোচনা করছি। আপনি অর্থনীতিবিদ হিসেবে কি ধরনের প্রত্যাশার জায়গা বলবেন যে এখন যেই সংস্কার কার্যক্রমের আলোচনা চলছে সেখানে অর্থনীতিবিদ হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে আপনারা কি ধরনের সংস্কার দেখতে চান? এই রাজস্বের বিষয়টাই কিন্তু অনেকদিন ধরে অস্বস্তির মধ্যে আছে। আমি বলবো যে সরকার পরিবর্তন হয় কিন্তু এই যে রাজস্ব আদায়ের যে পদ্ধতি, পুরো রাজস্ব ব্যবস্থাপনা বা যে প্রশাসন এবং এর যে অটোমেশন, সেই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আসে, কিন্তু কখনোই আসলে পরিবর্তনটা হয় না। মানে এখানে আমরা সংস্কার বলতে বোঝাই যে আসলে এটা নিয়ে যে নানা রকমের প্রশ্ন রয়েছে মানুষের মনে, এবং মানুষ যে কর দিচ্ছেন, দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে কোনো মানুষের উপরে বা কোনো ব্যবসায়ীর উপরে কর বেশি করে পড়ছে, কেউ কেউ কর দিচ্ছে না, কর ফাঁকি। তো এই সব মিলে আর কি কিন্তু একটা জটিল পরিস্থিতি, এবং আমরা ঠিক এই মুহূর্তে যে বিভিন্ন রকমের সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখন এই জায়গাতে আসলে তো আমরা অবশ্যই চাই যে এই যে পুরো যে কর প্রশাসন, কর ব্যবস্থাপনা এবং কর আদায় বা পুরো রাজস্ব আদায়ের যে প্রক্রিয়া এবং এর যে পরিমাণ, এই প্রত্যেকটা জায়গাতে পরিবর্তন আসুক এবং এইটা খুব দৃশ্যমান যাতে পরিবর্তন হয়, সেটা আসলে জনগণের প্রত্যাশা। যারা এখানে এক্সপার্ট রয়েছেন বা যারা সিভিল সোসাইটি, তারা সবাই চান। এবং আসলে শুধুমাত্র আমরা নই, বরং সারা পৃথিবীর থেকে কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই যে কর জিডিপি রেশিও বা রেভিনিউর জিডিপি রেশিওটা কিন্তু একেবারে তলানিতে। মানে এই পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা সবচেয়ে নিচের যে 2-1টা দেশ আছে তার মধ্যে একটা। তো এখন এই অবস্থা তো আসলে ভালো নয়, এবং দেখা যায় কি যে আমরা এই নিচু রাজস্বের কারণে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারি না। বিদেশ থেকে ঋণ নিতে হয়, দেশের ভিতর থেকে ব্যাংক থেকে ঋণ নিতে হয়, এবং আমরা সেভিংস সার্টিফিকেটগুলো ছাড়ি। আমাদের এই রাজস্বটা যদি বেশি হতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এত ধার করতে হতো না, ঋণ করতে হতো না। সুতরাং আসলে এই যে ঋণের যে চক্র, সেখান থেকে আমরা মুক্তি চাই। তো সুতরাং রাজস্ব যে আহরণ, তো বা এই যে পুরো রাজস্ব খাতের যে সংস্কার, সেটার প্রাথমিক উদ্দেশ্য হতে হবে যে এই যে আমাদের এই রাজস্বটা যেন আমাদের এই ঋণের চক্র থেকে মুক্তি দেয়, যাতে করে খুব আগামী হয়তো 5 বছরের মধ্যেই আমরা একটা দৃশ্যমান অগ্রগতি অর্জন করি। এই মুহূর্তে যেটা আছে হয়তো 8-9%, যদিও এখানে ওই কিছু ক্যালকুলেশনের ফাঁকি রয়েছে। আমরা সত্যিকার হিসাব করলে দেখবো যে আসলে কর জিডিপি রেশিও হয়তো আরও কিছুটা কম। একটা টার্গেট করা হয়েছিল যে 9% করবে আর কি, তো আস্তে আস্তে হয়তো 10%-এর দিকে যাবে, কিন্তু সেটা তো আসলে সেখানে যাওয়াই যাচ্ছে না। অথচ আমরা কিন্তু ইজিলি হয়তো 15-20% যেতে পারতাম। মানে আমাদের মতন উন্নয়নশীল দেশে তো আসলে 14-15% গড় পর্তায় আছে সব জায়গাতেই, মানে 4-5%, মানে প্রায় 1.5 গুণ আমাদের অন্তত হওয়া উচিত, এটা তো আমি মনে করি। এবং সেই অর্থে তার অর্থ হলো যে এই 1.5 গুণ সমপরিমাণ অর্থ, মানে 50% আর আমার যা মানে জাতীয় যে ব্যয়টা আছে, আমার সরকারি ব্যয়, এবং যেই ধরনের আমরা পরিষেবাগুলো শিক্ষা স্বাস্থ্যের মতো জায়গায় আমরা বলি যে যথেষ্ট খরচ করছেন না, সেই জায়গাগুলো করা যাবে। হ্যাঁ, অবশ্যই। এবং আসলে বিদেশ থেকে অর্থ না নিয়েই এবং দেশের ভিতর থেকে বিভিন্ন রকমের ঋণ বা বন্ড ছাড়া এগুলো না করেই কিন্তু আমরা এটা করতে পারি সহজেই। এবং এইটা তো আর এমনিতেই আসবে না, তার কারণ এখন যে প্রশাসন রয়েছে, এখন যে পদ্ধতি রয়েছে, সেটার মাধ্যমে যে এটা হবে না সেটা তো আমরা বুঝতে পারছি। এবং আমাদের যারা উন্নয়ন সহযোগী তারা বলছেন যে এটা অটোমেশন হোক বা এই যে পুরো প্রশাসনিক গতিশীলতা আসুক। তো
তো এই বিষয়গুলো কিন্তু এর সঙ্গে জড়িত। তার মানে হলো যে এই লক্ষ্যটা অর্জন করতে গেলে কিন্তু আমাদের এই পুরো যে প্রশাসন প্রক্রিয়া সেগুলোকে ঢেলে সাজাতে হবে। এর মধ্যে যে দুর্নীতির সুযোগ রয়েছে তো সেগুলোকে আসলে দূর করতে হবে। এখানে যে কিছু ডিসক্রিশনারি পাওয়ারের কথা বলে যে কোনো অসাধু কর্মকর্তা তারা গিয়ে হয়তো অন্যভাবে আসলে এখানে অনেক কিছু সেটেল করেন, যার ফলে সরকার আসলে কর রাজস্ব থেকে কিন্তু বঞ্চিত হয়। তো এই বিষয়গুলোর যাতে সুরাহা হয় সেটার চিন্তা করা। আর একই সঙ্গে আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এনবিআর এর কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে তার নিজস্ব কিছু প্রজেকশন থাকবে, মানে আসলে তারা কোথায় যেতে চায় আগামী 10 বছরে। তো সেইটার গতি প্রকৃতি তারা নিজেরাই নির্ধারণ করবে। এখন যেটা হচ্ছে যে আসলে টপ ডাউন হচ্ছে, মানে সরকার বলছে বাজেট করে যে না এই পরিমাণে আমাদেরকে রাজস্ব দিতে হবে, তো তখন পরিমরি করে তখন তারা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে, বিভিন্ন হয়তো পদ্ধতি তারা গ্রহণ করে। কিন্তু আসলে এনবিআর এর দিক থেকে উচিত যে আগামী 10 বছরে তারা কোন পরিবর্তনটা করতে চায়, তো সেটা একটা পথরেখা কৌশল সেগুলো নির্ধারণ করা। তো এই বিষয়গুলো আমি মনে করি যে মোটা দাগে আমাদের প্রয়োজন, এই যে সংস্কার হচ্ছে সেখান থেকে। আমরা অনেক প্রত্যাশার কথা শুনলেন মোহাম্মদ ফরিদউদ্দিন, আপনি এক সময় নিজে সরাসরি ভাবে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে পুরো পেশাদারি ক্যারিয়ারই আপনার ছিল, আপনি সদস্য হিসেবে সেখান থেকে পুরো জীবনে ওখানে কাটিয়েছি, অবসর নিয়েছেন। এখন আপনি যে কমিটিটা করা হয়েছে এটা শুধুমাত্র সংস্কার কমিটি না, এখানে বলা হচ্ছে যে একটা অ্যাডভাইজারি কমিটি, শুধুমাত্র পরামর্শ প্রদান করছেন জাতীয় রাজস্ব বোর্ডকে। তো সেই কমিটির যে কার্য প্রণালী সেখানে কোন কোন বিষয়গুলোকে আপনারা মূল দেখছেন? ধরুন 2 বছর আগে একটা ডলার ছিল 84 টাকা, এখন কিন্তু 120-25 টাকা। 84 টাকার উপরে আপনি যে স্ট্যাচুটরি যে ট্যাক্স আছে দ্যাট ইজ, সেটাও বলা হয় যে বাংলাদেশে ইনডাইরেক্ট ট্যাক্সের যে স্ট্যাচুটরি রেট আছে, ডাইরেক্ট ট্যাক্সেরও, সেটাও আপনারা বলেন যে এটা বেশি, ডেভেলপমেন্টের জন্য এটা বেশি, গরিব মানুষের জন্য বেশি। আর ইফেক্টিভ রেট যেটা সেটা তো অসম্ভব বেশি। স্ট্যাচুটরি রেট হয়তো 25, কিন্তু ইফেক্টিভ রেট হয়তো 50। ওই যদি 84 টাকার উপরে 40-50% ট্যাক্স যে ইনসিডেন্স হবে, 120 টাকার উপর তার বেশি হবে। কাজে এটাকে ট্রিগার করতেছে, ইনফ্লেশনকে অবশ্যই করতেছে, কমোডিটি প্রাইসেতে এটা পড়ছে, তাই না? কাজে এটা একটা সমস্যা। তো এই যে 80% ইনডাইরেক্ট ট্যাক্স অফ দি রেভিনিউ যেটি কালেকশন করা হচ্ছে, এটা আমাদের টার্গেট। দিস কমিটি আমরা চাইব যে এখান থেকে এটাকে শিফট করে এটা ইনডাইরেক্ট ট্যাক্স থেকে ডাইরেক্ট ট্যাক্সের শেয়ার 45 থেকে 50-র মধ্যে আগামী 4-5 বছরে নিয়ে যাওয়া। 4-5 বছর? ইয়েস, দ্যাটস পসিবল অ্যান্ড পসিবল। আমি কনফিডেন্টলি বলতে পারি ইটস পসিবল। শুধু দরকার হচ্ছে গভর্নমেন্টের পলিটিক্যাল। তার অর্থ হলো যে প্রত্যক্ষ করে যখন আমরা নেব তখন যারা সামর্থ্যবান বেশি থাকবেন তাদের উপরে করের অভিজ্ঞতা বেশি হবে। অবশ্যই আপনি বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন না, আমি দর্শকদের সহজভাবে বোঝানোর জন্য বলছি যে যখন আমরা প্রত্যক্ষ কর বেশি আদায় করি তখন সামর্থ্যবান যারা তারা অধিকতর কর দেন, যাদের সামর্থ্য কম আছেন তারা কম দিবেন। এবং এক সময় এই যেহেতু করের অভিজ্ঞতা তাদের উপর কম থাকবে, তারা আবার যখন সামর্থ্যবান হয়ে যাবেন তখন তারা কর আবার বেশি দিতে পারবেন। এক্স্যাক্টলি এটাই নিয়ম, রাইট। তো কাজে আমাদের টার্গেট হচ্ছে যে বর্তমান যে ট্যাক্সের রেভিনিউ যেটা আদায় হয় তার যে 80% ইনডাইরেক্ট ট্যাক্স, এটাকে আস্তে আস্তে সরায় নিয়ে আসি, ডাইরেক্ট ট্যাক্সের দিকে গুরুত্ব দেওয়া এবং গণমানুষের আয়ের উপর যাতে ডাইরেক্ট ট্যাক্সের চাপটা কম পড়ে সেটা থেকে পরিত্রাণ করা, এটা একটা লক্ষ্য। যে গুড ট্যাক্স সিস্টেমের কতগুলি বৈশিষ্ট্য হচ্ছে যেখানে রেট লো হবে, বেশি হতে পারবে না, বেস ব্রড হবে, এক্স্যাক্টলি। আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা গুড ট্যাক্স সিস্টেমের ভিতর দিয়ে গিয়ে যাতে আমাদের নেটটাকে ওয়াইড করা যায়। অ্যান্ড ওয়াইড করার অনেক পদক্ষেপ বিভিন্ন সময় গত কয়েক বছর ধরে 10-15 বছর ধরে আমরা নিয়েছি, বাজেটের মাধ্যমে নিয়েছি, কিন্তু আলটিমেটলি খুব একটা কাজ হয় নাই, প্রত্যাশা অনুযায়ী কোনো কাজ হয় নাই। যেটি হয়েছে সেটি হয়তো একটা সোসাইটি আগাচ্ছে, অতটুকুই চেঞ্জ হচ্ছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে মেজার্সের কারণে কিন্তু বা যেটা রিফর্মের কারণে বা গভর্নমেন্টের কোনো স্টেপের কারণে খুব একটা যে বেশি আগেছে আমার কাছে মনে হয় না। কারণ ধরেন ইনকাম ট্যাক্সে আপনার এখন 1,20,00,000 লোকের নেটে আসছে, রিটার্ন নাও তা না, তারা হচ্ছে নিবন্ধিত, কিন্তু আসলে রেগুলার দেওয়ার জন্য হয়তো বা পরের বছর সে নন ফাইলারই হবে, পে করবে না। আমরা যেটা বলি আর কি সেটা হলো যে রিটার্ন সাবমিট করার অর্থ এই না যে ওনার যেই পরিমাণ কর আসলে হয়েছে সেটা দিয়েছেন এমন কোনো কথা নেই, না না মোটেই না, তিনি শুধু হিসাবটা দিয়েছেন কত কর দিয়েছেন। এক্স্যাক্টলি। কাজে ওই 45-এর মধ্যে আবার সরকারি অফিস আদালত বা বিভিন্ন কোম্পানির লোকেরাই কিন্তু বেশি। তো ওদের সংখ্যা যদি বাদ দেন 20-15-20 লাখ টাকা যদি বাদ দেন, তাহলে এই যে বিশাল প্রাইভেট সেক্টর তারা কিন্তু খুব নেটে আসছে না। সো এটা জাতির জন্য খুব
সুখকর বিষয় না, এটা অবশ্যই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো এটা বেরিয়ে আসতে গেলে এটা একটা দিক। আর হচ্ছে আমাদের পলিসিগুলো আমরা আন্তর্জাতিক মানে করতেছি বিজনেস ফ্রেন্ডলি, আমাদের এখানে বিনিয়োগ কম, দেশি বিদেশি বিনিয়োগই নাই। কিন্তু আমাদের বিনিয়োগ ছাড়া তো আসলে আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবেন না, বিনিয়োগ ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ডকে আপনি আগে এগিয়ে নিতে পারবেন না। কাজে বিনিয়োগ যদি বাড়াইতে হয় তাহলে আমাদের ট্যাক্স সিস্টেম একটা ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি সবাই বলে আমাদের ট্যাক্স সিস্টেম একটা সিরিয়াস বাধা, যেটা আমি আগে আলোচনা করছি, এটা বাধা। হয়রানি হতে শুরু করি, এর কমপ্লায়েন্স কস্ট ইজ টু হাই। আমাদের ট্যাক্স সিস্টেমের কমপ্লায়েন্স কস্ট টু হাই, ইট ইজ ভেরি কমপ্লেক্স। সেটা ভ্যাট বলেন, কাস্টম বলেন, ইনকাম ট্যাক্স ভেরি কমপ্লেক্স। যেটি উনি বলেছে যে ডিপার্টমেন্টাল অফিসার দি ডিসক্রিশনারি পাওয়ার, যেটা ডিসক্রিশনারি পাওয়ার উইজডম ভিত্তিক ডিসক্রিশন পাওয়ার নয়, যে যার মতো করে ব্যবহার করছে, এক একজন এক একভাবে করছে, আলটিমেটলি লোকের সাফারিং হচ্ছে। তো এখান থেকে বের করতে না পারলে তো কেউ বিনিয়োগ করবে না। আর বিনিয়োগ যদি করে তাহলে তার তো অবশ্যই তার সে একটা বিজনেস অ্যাকাউন্ট যদি ট্রান্সপারেন্টলি মেনটেন করে, সেটা অনুযায়ী যদি দেখা যায় সে ট্যাক্স পে করতে পারছে না, তার বাইরে গিয়ে তাকে ট্যাক্স পে করতে হবে, তার যেটা এফেক্ট করতেছে, হিট করতেছে তার প্রফিটকে, তাহলে সেখানে ইনভেস্টমেন্ট করবে। কাজে এইগুলি আমাদের আন্তর্জাতিক মাইনে নিতে গেলে আমাদের আমাদের ট্যাক্স পলিসি চেঞ্জ করতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করতে হবে, সব কিছু চেঞ্জ করতে হবে। আরেকটা বিষয় আমাদের ইনফর্মাল ইকোনমি, আমাদের ইকোনমি প্রায় 40% ইনফর্মাল ইকোনমি, মানতেই হবে। আমাদের ট্যাক্স গ্যাপ অপ্রাতিষ্ঠানিক খাতে আছে। এক্স্যাক্টলি, ট্যাক্স সিস্টেমের মাধ্যমে আমরা এই ইনফর্মাল ইকোনমিটাকে ফর্মালাইজ করতে চাচ্ছি এই রিফর্মের মাধ্যমে, এটা আমাদের টার্গেট। আরেকটা হচ্ছে যে আমরা এই কতগুলি বিষয়, সেটা হচ্ছে যে আপনার এই ট্রেড বেসড মানি লন্ডারিং একটা সিরিয়াস অভিযোগ, $7-8 বিলিয়ন চলে যাচ্ছে, রাইট? সেটি তো অবশ্যই ট্রেড বেসড মাধ্যমে, তার মানে আমাদের মাধ্যমে, ট্যাক্স সিস্টেমের মাধ্যমে। কাজে আমরা এটাকে অ্যাড্রেস করতে চাচ্ছি, আর এটা সম্ভব, এবং আমরা কনফিডেন্টলি এটা সম্ভব। আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস তো আমাদের কাছে আছে, কিন্তু আমরা সেটা ইউজ করছি না, আনছি না। সেটা একটা দিক আমরা করতে চাচ্ছি। আরেকটা দিক হচ্ছে হয়রানি ঘুষ দুর্নীতি আছেই, সেটা আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি, বৈষম্য দূর করতে চাচ্ছি। আমাদের খাত ভিত্তিকভাবে আমাদের যেই করের বিভিন্ন ধরনের সুবিধা আছে, সেই সুবিধাগুলো সবাই সমান মতো পাচ্ছেন না, এবং সেইটাকে আপনারা কিভাবে বৈচিত্র্য করতে পারেন। আমরা আলোচনায় ফিরবো। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমরা আলোচনায় আসব এবং জানতে চাইবো সামনের দিনে আমাদের যে রাজস্ব খাতের সংস্কার, সেই সংস্কারটা কেমনভাবে হচ্ছে এবং হওয়া উচিত। আমাদের সাথে থাকবেন, বিরতির পর আবার ফিরব। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি, এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম আমাদের রাজস্ব খাতের সংস্কার কেমন হওয়া উচিত এবং কিভাবে সেই কার্যক্রম আগাচ্ছে। আমার সাথে আজকে আলোচনার জন্য রয়েছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন, তিনি সাবেক সদস্য বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড, এবং আমার সাথে আছেন ডক্টর মাহফুজ কবির, তিনি গবেষণা পরিচালক BIISS। তো ডক্টর মাহফুজ কবির, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে প্রত্যাশার জায়গাগুলো কি আছে। সেই আপনিও বলেছেন যে আমাদের কর জিডিপিরও যে অংশ বা আমাদের মোট যে কর সংগ্রহ, এইটা তো বাড়াতে হবে, এটা প্রয়োজনীয়তা, আমাদের ঋণ নির্ভরতা থেকে বের হয়ে আসা। এখন যেই কার্যক্রম হচ্ছে তার সাথে একটা বড় যুক্ততা আছে, হলো আপনি বলছিলেন যে এটা যেন আমরা নিজে নিজে করতে পারি। NBR এর কথা বলছিলেন যে তারা যেন নিজের মতো করেই টার্গেট ফিক্স করতে পারে, কারোর দ্বারা প্রভাবিত না হয়ে, যেটা ন্যায্যতারভাবে হবে এবং যেটার মধ্যে জবাবদিহিতা থাকবে। তো এখন তো একটা যে আমরা জানি যে IMF এর একটা শর্তের ভিতরে বাংলাদেশ রয়েছে, ঋণের ভিতরে আছে।
সাম্প্রতিকও আমরা দেখেছি যে খুব মানে কিছুদিনের আগেই কে মাথায় নিয়ে কিছু করের যে ছাড় ছিল ভ্যাটের ক্ষেত্রে সেইগুলোতে প্রত্যাহারের করা হয়েছে, এটাকে আবার ভিন্নভাবে সাজানো হলো। সার্বিকভাবে এই পুরো কার্যক্রমকে আমরা দেশীয় পর্যায় থেকে আপনি যেটা বলছিলেন যে চিন্তা করে কেমনভাবে আগানো উচিত সেই বিষয়ে যদি বলেন। মূল্য সংযোজন করের ক্ষেত্রেই এই মূল বিতর্কটা এসছে এবং গত কয়েকটা দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে নিয়ে কথা হচ্ছে। আসলে বিষয়টা এমন নয় যে আসলে এনবিআর যে উদ্যোগটা নিচ্ছে তো সেটার পেছনে আসলে আইএমএফ দায়ী। আইএমএফের মূল কথা হচ্ছে যে আমাদের এই যে কর রাজস্ব সেটা কম, এবং সেটাকে বাড়াতে হবে, এইটাই কিন্তু শুরু থেকে বলছে। এবং তার যে শর্ত সেগুলোর মধ্যে যে এনবিআর এর যে আধুনিকায়ন, এখানে গভর্নেন্সটা ভালো করা, অটোমেশন এবং এই যে কর জিডিপি অনুপাত সেটা বাড়ানো, এগুলো হচ্ছে তাদের ব্রড গাইডলাইন। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে 43টা পণ্য এবং সেবার ক্ষেত্রে যে এই কিছুটা পরিবর্তন করা আর কি, যে 15% করে নিয়ে যাওয়া, 7.5% এটসেট্রা, এগুলো নিয়ে কথাবার্তা আছে। এই আগে যেটা ছিল মানে আমরা যখন ব্যাট শুরু করলাম ওই সময়টাতে কিন্তু 15% এরকম ফ্ল্যাট রেট এটা দিয়ে করলাম, পরে আবার সেটাকে প্রত্যাহার করে কমানো হলো। কমানোর পরে যেটা দেখা গেল সেটা হলো যে রাজস্বটা বাড়ছে। তো যেটা হয় কি যে যদি বেশি এরকম কর হার থাকে তখন কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য সেটা নিয়ে উৎসাহিত হয় এবং একই সঙ্গে যে ভোক্তার যে ভোগ সেটাও কিন্তু কমে যায়। তার কারণ ট্যাক্সের কারণে প্রপোর্শনেটলি হয়তো এটা বাড়ে, মানে পণ্যের দাম সেবার দাম বেড়ে যায়। তো এটা নিয়ে বিতর্কটা শুরু হয়েছে। এখন যদি টার্গেটটা থাকে হচ্ছে রেভিনিউ বাড়ানো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য ব্যবস্থা রয়েছে, যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম যে যদি বিনিয়োগের পরিবেশটা ভালো করতে পারি এখানে, যেটা আমাদের এফডিআই এখন কিন্তু অনেক কম, তখন বিদেশি বিনিয়োগ আসছে না এবং দেশি বিনিয়োগে কিন্তু অনেকটা মন্দা। অনেকে যেটা করছেন যে ব্যবসা বাণিজ্য বিক্রি টিক্রি করে দিয়ে তারা টাকা নিয়ে চলে যাচ্ছেন বৈধ পথে, ডলার নিয়ে চলে যাচ্ছেন, তাদেরকে আমরা কিছু করতে পারছি না। হয়তো আমাদের কিন্তু এই যে মানি লন্ডারিং বা এই যে অর্থ পাচার সেটা কিন্তু ফর্মালি এখন আর হচ্ছে না, যেহেতু এই যে অন্তর্বর্তী সরকার অনেক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আলটিমেটলি বোঝাই যাচ্ছে বাজারে গিয়ে যে ব্যবসার পরিবেশটা ওরকম নেই, মানে বা যারা অবৈধভাবে ব্যবসা করতেন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা এখন আর সুবিধা করতে পারছেন না, যার ফলে এখন পরিস্থিতি এমন যে যেহেতু কিছুটা মন্দাভাব, তো এই অবস্থায় ঋণের সুদের হার যদি কমানো যেত তাহলে সেই ক্ষেত্রে হয়তো যারা বিনিয়োগের মধ্যে ইতিমধ্যে আছেন তারা একটু বেশি করে বিনিয়োগ করতেন, তাহলে সেক্ষেত্রে যেটা হতো যে হয়তো ওইখান থেকে রেভিনিউটা বেশি আসতে পারতো। এক, দুই হচ্ছে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এই যে এনবিআরের যে হিসাব সেটা অনুযায়ী কিন্তু এই যে জুলাই থেকে যে নভেম্বর পর্যন্ত সেটাতে দেখা যাচ্ছে এই গত বছরের তুলনায় এই বছর কিন্তু 2.62% কম রাজস্ব অর্জিত হয়েছে, এবং নভেম্বর টু নভেম্বর যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে প্রায় 9%। এটা কিন্তু উদ্বেগের কারণ হয়েছে এবং এই যে রিসেন্ট যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটার পিছনে কিন্তু আসলে এটা অনেকটা কাজ করেছে যে না ঠিক আছে এই নিত্য প্রয়োজনীয় যে বান্ডেলটা আছে সেটাকে যদি একটু ইনক্রিজ করা যায় তাহলে সেক্ষেত্রে হয়তো এখান থেকে মেকআপ করতে পারবে সরকার। তো এখন এইটা একটা আমার কাছে মনে হয়েছে যে আসলে আইএমএফকে হয়তো মিস ইন্টারপ্রেট করা হচ্ছে কিনা, যে আইএমএফের কথা বলা হচ্ছে বারবার আসছে যে তাদের শর্ত তো সবসময় ছিল, কিন্তু সরকার কতটুকু করবে না সেটা সরকারের বিষয়, তাই না? তো এখন যেহেতু একটা চাপ আছে সরকারের দিক থেকে, আর আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হলো যে সরকার কিন্তু এত বন্ড ছাড়তে পারবে না, তার কারণ বন্ডে যে সুদের হার সেখানে আবার পলিসি রেটের সাথে ট্যাগ করতে হয়, অনেক ঝামেলা আছে। এবং একই সঙ্গে যেহেতু আমরা একটা কন্ট্রাকশনাল মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করছি, তো সেই জায়গা থেকে কিছুটা নমনীয় করা যায় কিনা আমাদের মুদ্রানীতি, সেটা করার সুদের হার কমানো, এটা করতে পারলে বিনিয়োগের ক্ষেত্রটা সম্প্রসারিত হবে, তখন ইজিলি আমরা কিন্তু বেশি রেভিনিউ কালেক্ট করবো। আর থার্ড যেটা ইস্যু সেটা হলো যে একটু খেয়াল করলে দেখবেন যে এই বাংলাদেশ ব্যাংক কিন্তু এই এলসি করাটা অনেকটা সহজ করেছে এবং অল্প কিছু জায়গা বাদ দিয়ে কিছু পণ্য বাদ দিয়ে কিন্তু সব জায়গাতে নিয়ন্ত্রণমূলক কর যেগুলো সেগুলো কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে এবং সব মিলিয়ে সিচুয়েশনটা ভালো। কিন্তু বড় সমস্যা হচ্ছে যে আমাদের এই ডলারের সরবরাহ কিন্তু খুব বেশি বাড়েনি। এই কারণে যেটা হচ্ছে যে এলসিটা সহজ হলেও আমাদের আমদানিটা কিন্তু ওরকমভাবে হচ্ছে না, যার ফলে আমদানি শুল্কের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা সংকুচিত হয়েছে এবং এই যে এনবিআর হিসাবে ওইটাও দেখা গেছে যে এই আমদানি শুল্কটা কমে যাওয়ার কারণে অনেকটা চাপ পড়েছে আসলে এই রাজস্ব আহরণে। তো এই যে বাস্তবতা সেটার কারণে আসলে এই হয়তো আইএমএফের চুক্তিটাকেও নেওয়া হয়েছে সামনে, কিন্তু একটু জাপানে যান দেখবেন কি যে ওদের রেটটা কিন্তু আরও কম, অনেক কম, 10% হচ্ছে আমাদের এই যে জিএসটি, আমাদের এই যে ভ্যাট 15% থেকে আরও কমানো যায় কিনা সেটাই কিন্তু আমাদের একটু চিন্তা করা দরকার ছিল। যে কারণ হচ্ছে যে এইটাই কিন্তু মূল সমস্যা তৈরি করে, তার কারণ এই পণ্যটাই মানে যে পণ্যগুলো আমরা কিনছি বা সেবা গ্রহণ করছি সেটা হচ্ছে কিন্তু সাধারণ মানুষের কিন্তু বেশি এফেক্টেড হচ্ছেন, যেটা আপনার আলোচনা থেকে এলো। আমি মনে করি যে এই জায়গাতে আরেকটু চিন্তা করা দরকার ছিল করে তারপর ফেরত আসি আপনার কাছ থেকে। মূল যেই আলোচনা আপনি বলছিলেন যে আপনাদের ফরজউদ্দিন যে আপনাদের কমিটির যে লক্ষ্য তা হলো যে কিভাবে আপনি বলছেন 4-5 বছরের মধ্যে আমরা
প্রত্যক্ষ কর, মানে আমরা যেটাকে আয়কর বলি, আয়কর মানে এইটার সংগ্রহ আমরা মূলত বাড়াবো এবং Progressive হারে। সেইটাকে আপনি প্রোগ্রেসিভ ভাবে করবেন। কিন্তু যেই মেজারটা নেওয়া হলো কর আহরণের দিক থেকে, এটা তো পরোক্ষ করের যে ছাড় ছিল সেগুলো তুলে নিয়ে। ট্রেড ট্যাক্স, ট্রেড মানে ব্যবসা যারা করে, মাল আনি বিক্রি করে, ওই সুপার শপগুলি, ওখান থেকে কিছু ট্যাক্স পাওয়া যায়, অথবা লোকাল ভ্যাটের 12-13% পায়। এমনি ওই সুপার শপ হয়তো 150-200 আছে সারা বাংলাদেশ, এর বাইরে কিন্তু হাজার হাজার দোকান আছে, ওখান থেকে তো আপনি ট্যাক্স পাচ্ছেন না। কিন্তু আপনি যে রেটটা বাড়াচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে সবার উপরে। সেকেন্ড থিং হচ্ছে যারা এতদিন পর্যন্ত ট্যাক্সের বাইরে ছিল, টার্নওভার ট্যাক্সের নামে ছিল, আপনি তাদের উপরে এবার ব্যাট বসাই দিচ্ছেন। লাভটা কী হবে? আপনি ওখানে যেতেও পারবেন না, কারণ গত 30 বছর যেতে পারেন নাই, এবং যদি এখন যায় তাহলে আমি সিম্পলি বলি এখানে হয়রানি হবে, আর কি হচ্ছে হবে না, রেভিনিউ কয়টা বাড়বে না। কিন্তু এর একটা বাজারে অপপ্রচার এবং জনমনে একটা, আমি বলবো এটা একটা খারাপ ধারণা। আমি যদি এখন অন্য দিক থেকে বলে, জনগণের যেটা প্রত্যাশা থাকবে একটা, সেটা হলো যে এইটা তো একটা বিষয়, কিন্তু আয়করের যেটা আপনি বললেন যে ওইটার আদায় বাড়ানোর ক্ষেত্রে, সেইটার ক্ষেত্রে কি কি ধরনের প্রস্তাব আপনারা হয়তো দিতে পারেন বা আপনি মনে করেন যে আমি সেটা আপনাকে আদায় বলি বাড়ানো? যেটা উনি বলেছে এবং আমরা সবাই মনে করি, এক নম্বরে সেখানে কিন্তু একটা পলিসি দিয়ে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। একটা হোলিস্টিক অ্যাপ্রোচে, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিয়ে আপনাকে কিন্তু এবং একসাথে নিতে হবে। হোলিস্টিক অ্যাপ্রোচ, সেই হোলিস্টিক অ্যাপ্রোচটা কি? ফর এক্সাম্পল, এনবিআর এর 3টা ট্যাক্স সিস্টেম আছে, কাস্টম, ভ্যাট, ইনকাম ট্যাক্স, 3টা ডিপার্টমেন্ট, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। কথা বলে মানে দ্যার ইজ নো ইনফরমেশন শেয়ারিং নাই। অথচ কিন্তু একই ব্যক্তি যিনি ইম্পোর্ট করতেছেন, তিনি প্রোডাকশন করে ভ্যাট দিচ্ছেন, তিনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন। ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স 3টাই আপনি বলতে পারেন ম্যানুয়াল পদ্ধতিতে চলছে। এত বড় ইকোনমিতে কাস্টমস হয়তো কিছুটা মানে আছে, এটা খুবই সামান্য, হ্যাঁ। সিম্পলি সাইকুটা যেহেতু ব্যবহার করেন, ইটস সিম্পলি কম্পিউটার, নট সিস্টেম। এটা সিস্টেম হতে হবে। সিস্টেমটা কি? আপনি ওই ট্যাক্স পেয়ার কোন দেশ থেকে আনছে, সেই দেশে কাস্টমসের সাথে এই কাস্টমসের ওয়েব বেসড কোঅপারেশন থাকতে হবে। আমার যদি কোনো ইম্পোর্টার বা কোনো কনসাইনমেন্টের সন্দেহ হয়, এখন আন্তর্জাতিক নিয়ম যেটা বলেছি, টিএফএ, ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টে যে বিষয়গুলিকে অ্যাড্রেস করা হয়েছে, আমাদের তো ওই লাইনে হাঁটতে হবে, বসে থাকলে তো হবে না। আমি সাইন করে আসলাম কিন্তু আমি কিছু করবো না, এটা তো হবে না। যেটা ট্যাক্স বেশি সেটা কম দেখাইছে, যেটা ট্যাক্স কম সেটা বেশি দেখাইছে, হ্যাঁ, সেটা আমি যদি সন্দেহ হয় তখন আমি এখানে চেক করবো, অথবা যেই দেশ থেকে আছে সেই দেশে কাস্টমসকে অনলাইনে রিয়েল টাইমে, রাইট এট দ্য মোমেন্ট, আমি যেন তার সাথে যোগাযোগ করতে পারি যে তোমার ওখানে কি ডিক্লারেশন ছিল। না, ওইটাই আমাদের অর্থ পাচারের কথা আমরা যেটা বলছিলাম, এবং আমরা দেখেছি যে অর্থনীতির শ্বেতপত্রে যেই হিসাবটি এসছে $16 বিলিয়ন করে, এটা মূলত তো ওই একই ধরনের হিসাবটাই করা হচ্ছে, যে ট্রেড বেসড মানি লন্ডারিং যেটা, সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং সেইটার একটা বড় গুরুত্ব জায়গা থাকবে। আমি ডক্টর মাহফুজ কবির আপনার কাছে যদি ফেরত আসি আর কি, তো উনি যেটা তো বলার চেষ্টা করছেন সেটা হলো যে কর ফাঁকি রোধটা একটা বড় বিষয় থাকবে আর কি। তো সেইখানে আপনি কি ধরনের প্রত্যাশার কথা বলবেন? যে একটা হলো আদায়, আমরা আদায় কথাটা বলি, কিন্তু মানে ফাঁকিও তো একটা বড় ব্যাপার, যারা ইচ্ছা করে দিচ্ছেন না আর কি, তাদেরকে কিভাবে আমরা আটকাতে পারি? এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে ইচ্ছা করে তো দিচ্ছেন না একটা গ্রুপ, যেটার মাত্র একটা ভালো উদাহরণ আমরা দেখতে পেলাম। এটা যে দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে মানি লন্ডারিং তো হচ্ছেই, অন্যদিকে কর ফাঁকিটাও হচ্ছে, মানে দুই ভাগে অর্থনীতিকে ঘায়াল করছে। আবার একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে দেখবেন যে কিছু কিছু এনবিআর এর অসাধু কর্মকর্তা কিন্তু তাদের সঙ্গে জড়িত আছেন, তাদেরকে আবার ছাড়ও দিচ্ছেন ওই দিক দিয়ে, তারা হয়তো অন্যভাবে সুবিধা পেয়ে। তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকারক, এবং দেখা যাচ্ছে যে আসলে যতটুকু ট্রেড হচ্ছে, যতটুকু যে ভিতরে যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো হচ্ছে ডোমেস্টিক্যালি, আর হচ্ছে ইনকাম ট্যাক্স, হ্যাঁ, তো এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই ঘাপটি মেরে কিন্তু বসে আছে ভিতরের কিছু কিছু অসাধু কর্মকর্তা। এবং আমি মনে করি যে এই জায়গাতে একটা বড় সংস্কার প্রয়োজন, এবং আসলে এখনই তো সময়, তাই না? সব দিকে সংস্কার হচ্ছে, তো এই জায়গাতে এটা হবে। আমি মনে করি যে এই জায়গাটাতে এটা যেহেতু হোলিস্টিক চেঞ্জের কথা আমরা ভাবছি, তো এখানে অবশ্যই হ্যাঁ, ওই যে ওয়েব বেস যে ইনফরমেশন শেয়ারিং বা যে কোনো ধরনের আমরা তথ্য জানতে পারবো, এটার আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে ওইদিকেও জানলাম আমরা, এদিকেও ওরকম চেক করলাম, এবং যেহেতু রিয়েল টাইম এটা যাবে, তো এটা আমরা খুব ইজিলি করতে পারি। এবং এটার জন্য আমাদের অটোমেশনটা, মানে ওই লেভেলের অটোমেশন দরকার, এবং শুধুমাত্র ওই নির্দিষ্ট কর্মকর্তা নয়, চাইলে যে কেউ এটাকে, মানে পুরো সিস্টেমের ভিতরে যে কেউ এটাকে চেক করতে পারবে, এইভাবে করে দেখা দরকার। কারণ অনেক সময় হয় কি যে কারো হয়তো দায়িত্ব দিয়ে দেওয়া আছে, কোনো একটা হয়তো চট্টগ্রাম যে কাস্টম হাউস তার সঙ্গে আছেন, কেউ হয়তো এইদিকে অন্য জায়গাতে আছেন ল্যান্ড বেস পোর্টগুলোতে, কিন্তু অন্য ডিপার্টমেন্টের কেউ এসেই যদি চেক করতে পারেন, মানে ইচ্ছা হলেই বা হয়তো সন্দেহ হলে,
এইটা আমাদের জন্য এখন সবচেয়ে বেশি দরকার। যদি একটু হিসাব করে দেখেন তাহলে দেখবেন যে ট্রেড বেস ট্যাক্সটা সেটার কিন্তু শেয়ারটা অনেক বেশি। মূসক আছে এখানে, কিন্তু ওইটা যেহেতু মানে খুব সহজেই সরকারকে অর্থ দেয়, হয়তো আমরা চাই না অত বেশি, তার দীর্ঘমেয়াদে তো আমরা আসলে ডিরেক্ট ট্যাক্সের দিকে যাবো, কিন্তু আপাতত ওই জায়গাতে ক্ল্যারিফিকেশন নিয়ে আসতে পারলে, ওই গুড গভর্নেন্স তৈরি করা গেলে দেখা যাবে কি যে আমাদের যে এই যে রেভিনিউ ক্রাইসিস সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি একটু এই জায়গাটাতে যদি মোহাম্মদ ফরিদুদ্দিন আপনাকে বলি যে বড় তাহলে তো ইনভেস্টমেন্টের একটা জায়গা, সুশাসনের বিষয়টি আছে, এটা বলেছেন উনি, বাট বড় আমার তাহলে বিনিয়োগ তো দরকার হবে হলো প্রযুক্তিগত জায়গায়। সেই জায়গাটাতে কি ধরনের প্রযুক্তির প্রয়োজনীয়তা আপনার মনে করছেন, এবং সেটা আমাদের জন্য না, প্রযুক্তি আমি আপনাকে বলি, ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নাই, এবার সবার দাবি সিম্পল কথা, এবং এখানে বিশাল ইনভেস্টমেন্ট লাগবে। ডিজিটালের কোথায় করতে হবে? আপনাকে প্রথমত ওই যে আমাদের ট্যাক্স পলিসি সেখানে কালেকশন করতে হবে, কারণ আমি আপনাকে বললাম যে ইফেক্টিভ ট্যাক্স রেট ইজ টু হাই। ফর এক্সাম্পল ইনকাম ট্যাক্সে টিডিএস, একটা লোকের প্রফিট হচ্ছে 10%, কিন্তু আপনি ট্যাক্স ধরে দিচ্ছেন 70%, 40%-এর উপর ধরে। সো তাহলে তো ওটা তার বুকস অফ অ্যাকাউন্টসের সাথে মিলছে না। তো উনি তো চেষ্টাই করবে অ্যাভয়েড করার জন্য, নাকি? উনি চেষ্টা করবে। সেকেন্ড থিং হচ্ছে ওনাকে আপনি আস্তে আস্তে মার্কেট থেকে উঠাই দেওয়ার ব্যবস্থা করতেছেন, তো এটা তো হবে না, এইরকম পলিচিতে থাকলে হবে না। তারপরে টার্ন ওভার ট্যাক্স, কী করে ইনকাম ট্যাক্স টার্ন ওভার ট্যাক্স হয়? আপনি প্রফিট ট্যাক্স হতে পারে, লস হলে সেট আপ করতে হবে, কিন্তু আপনি বলেছেন টার্ন ওভার ট্যাক্স। এগুলি কিন্তু ডাইরেক্ট ট্যাক্স নাই, দিচ্ছি যে ইনডাইরেক্ট ট্যাক্স, কিন্তু আপনি কালেকশন করছেন ডাইরেক্ট ট্যাক্সের নাম দিয়ে। এগুলি নিয়ে বিজনেস কমিউনিটি যারা এদেশে বিনিয়োগ করে তারা সিরিয়াসলি আপত্তি করতেছে, কিন্তু কেউ শুনছে না। এখন এনবিআর অফিসে থেকে আমরা জিজ্ঞেস করি তোমরা কেন এগুলি অ্যাড্রেস করছে না? তারা বলছে স্যার আমরা মানছি এগুলি ডিস্টর্শন, এ ব্যাপারে আমাদের দ্বিমত নাই, আন্তর্জাতিক নীতির বাইরে কোথাও নাই, এখান থেকে বেরোতেই হবে। কিন্তু আমাদেরকে যে আপনারা বাজেটের সময় ওই যেটা আপনি বলছিলেন যে আমার ক্ষমতা হয়েছে 10% আদায় করার, আপনি হিস্টোরিক্যালি আমি 12টার বেশি আদায় করতে পারছি না ক্যাপাসিটি হিসাবে, ইকোনমির হিসাবে, কিন্তু আপনি আমাকে যে 30-40% গ্রোথ ধরাই দিচ্ছেন, টার্গেট ধরাই দিচ্ছেন, এটা আদায় করার জন্য ডেলি সাব দিচ্ছেন, তখন আমার অফিসাররা তো ডিস্টর্শন করা ছাড়া কোনো উপায় নাই। তার মানে কাজেই ওই যে উনি যেটা বললো, হ্যাঁ এই যে রেভিনিউটা আপনি বাজেটের সাইজ 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকা করবেন, কিন্তু আপনার কখনো রেভিনিউ কালেকশন 3 লক্ষ 3.25 লক্ষ কোটি টাকার উপরে হয় না। ইনফ্যাক্ট 16 থেকে এই ধারা চলছে, রাজস্ব আদায়ের জায়গা থেকে এবং সরকারি ব্যয় থেকে, এটা এখন আপনি বলি 80-85% বেশি হয় না। আপনি সব ডকুমেন্টে 5 ইয়ার প্ল্যানে বলছেন আপনি 13-14% ট্যাক্স জিডিপি রেশিও করবেন, কিন্তু আপনি কখনোই পারেন নাই, কারণ রিফর্ম ছাড়া তো এটা হবে না। আচ্ছা, আমি এই আলোচনা অব্যাহত রাখবো, একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম আমাদের রাজস্ব খাতে সংস্কারের ব্যাপারে, আমাদের যে কর আদায় পরিস্থিতি আছে সেই জায়গায় আলোচনা আমরা বিরতির পরে আবার অব্যাহত রাখবো, আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে।
আমরা আজকে আলাপ করছিলাম আমাদের রাজস্ব খাতের সম্ভাবনা এবং সংস্কার নিয়ে। মাহফুজ কবির, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আমাদের মূলত একটা প্রযুক্তিগত জায়গার ভিতরে আসবে এবং সুশাসনের জায়গাগুলো বিষয়ে সংস্কার হবে। যদি আমরা একটা বড় অভিযোগ যেটা থাকে যে আমাদের রাজস্ব আদায়ের যতটুকু হবার কথা সেটা আমরা করতে পারি না, এটার বড় কারণ হলো যে আমরা সেই অর্থে এটার ভিতরে যে দুর্নীতি আছে, সুশাসন আছে, এইটাকে আমরা প্রতিহত করতে পারি নাই। এবং অনেক ক্ষেত্রে শুধুমাত্র আদায় না, বিগত সরকারের সময় আমরা দেখেছি যে কর নীতি প্রণয়নের ক্ষেত্রেও গোষ্ঠী স্বার্থ এবং আমাদের যে বিভিন্ন ধরনের প্রভাব, এমনকি মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান ধরেও অনেক জায়গায় কর ছাড় দেওয়া হয়েছে। এই ধরনের জায়গাগুলোতে যদি বেরিয়ে আসতে চাই আমরা, কি ধরনের সংস্কারের কথা আপনারা সুপারিশ করবেন? করের যে সমতার নীতি, ন্যায্যতার নীতি, সেগুলো যদি আমরা একটু মাথায় রাখি যে কোনো ধরনের সংস্কার করার ক্ষেত্রে, এবং আমি মনে করি যে নিশ্চয়ই এই অ্যাডভাইজারি কমিটি তারা তারপর আমাদের তো একটা সুপারিশ তাদের জন্য থাকবে। হ্যাঁ, এবং ওইটাই আমাদের মূল ভিত্তি হওয়া উচিত, যে এখানে আসলে কাউকে হয়রানি না করাটাই কিন্তু মানে এক গ্রুপকে হয়তো সুবিধা দিল, অন্যকে আসলে একটু তার উপরে বেশি চাপ দিল, এই ক্ষেত্রে কিন্তু ন্যায্যতার জায়গাটা লঙ্ঘিত হয়। তো ওইটা ঠিক রাখতে হবে, মানে সবার জন্যই যেন আমরা একটা সুন্দর কর নীতি তৈরি করতে পারি, সেটা একটু চিন্তা করতে হবে। এবং সবাই যাতে স্বস্তির সঙ্গে করটা দেন, এবং এটা নাগরিক দায়িত্ব, আমরা জানি এটা। এবং একই সঙ্গে এই দায়িত্বের জায়গা থেকে আমি যে যেন সম্মানটা পাই অন্তত, যে না ঠিক আছে, আমি একজন করদাতা, তো আমাকে সেভাবে রিকগনাইজ করা হলো। এটা নিয়ে অনেক দিন ধরে অনেকেই বলছেন যে কেউ কেউ হয়তো একটু বেশি কর দেন অনেক সময়, আবার কেউ কেউ ওই সুবিধার কারণে আর কি তাকে ফেভার করা হয়, এই কারণে তিনি ফাঁকি দিয়ে থাকেন। এবং এমনও কিন্তু অভিযোগ রয়েছে যে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী তিনি কোনো করই দিচ্ছেন না, তার যে ইনকাম ট্যাক্স সেটার ফাইলটাতে কিছুই নেই, উনি বলেন যে তার নাকি কিছুই নাই। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গায় আমরা আসলে দেখতে চাই না, এটা সবার জন্য সমান। আর দ্বিতীয়টা হচ্ছে কি, যে আমরা জানি যে আমাদের যে বিভিন্ন রকমের জায়গা আছে দেশে যে অত্যন্ত পশ্চাৎপদ, তো সেখানকার মানুষজনেরা কিন্তু আসলে অনেক সময় প্রত্যাশা করেন যে রিডিস্ট্রিবিউশনটা যেরকম হবে, তো সেইটার পলিসি যেন ঠিক থাকে। মানে আচ্ছা ঠিক আছে, কর আমরা আহরণ করব, তাদের উপরে করের চাপটা কম পড়বে, মানে যেহেতু তারা গরিব অঞ্চলের মানুষ, তো এইটা রাখবো আমরা। এবং একই সঙ্গে সেইখানেও যেন একটু শিল্প কারখানা প্রতিষ্ঠা যাতে হতে পারে, সেজন্য যেন আমরা করের নীতিটা এমন করে তৈরি করি যাতে করে ওইখানে গিয়ে মানুষ হয়তো শিল্প কারখানা তৈরি করতে চান, উন্নয়ন এবং বিনিয়োগটা যেন সারা দেশে ছড়িয়ে পড়তে ছড়িয়ে পড়ে। এবং এর পাশাপাশি আমাদের ওই একটা জায়গায় পরিষ্কার রাখতে হবে, সেটা হচ্ছে যে এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মানে এইটা আমরা কোনোভাবেই সহ্য করব না। পুরো কর খাতে বা কর প্রশাসনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এটা পরিষ্কার করতে হবে, যে এই জায়গাতে আমরা কোনোভাবেই যেন পিছিয়ে না আসি। তাহলে আমরা জানতে চাই মোহাম্মদ ফরিদউদ্দিন, আপনাদের কমিটি যেভাবে কাজ করছেন তাতে মূল জায়গাটা এটা যে স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি থাকবে না, ন্যায্যতার ভিত্তিতে কর প্রশাসন চলবে। তো সেই জায়গাতে আপনাদের যে সংস্কারের প্রস্তাব থাকবে, কোন কোন ধরনের বিষয়গুলোকে আপনারা দেখছেন? আমাদের যে ট্যাক্স সিস্টেম আছে, একটা হচ্ছে পলিসিটি আন্তর্জাতিক মানের না, এটাকে গুড ট্যাক্স সিস্টেম বলা যাবে না, ডিস্টর্টেড, ফুল অফ ডিস্টর্শন, আন্তর্জাতিক মানদণ্ডে একেবারে খারাপ। এখানে অনেক ডিস্টেন্স, ভ্যাটে ডিস্টর্শন, কাস্টমসের ডিস্টর্শন, ইনকাম ট্যাক্স ডিস্টর্শন, প্রত্যেকটায়। এবং এই ডিস্টর্শনগুলি কিন্তু বিজনেস কমিউনিটি আমাদের নজরে এনেছে, বারে এনেছে, প্রতি বছরই আনতেছে। এবং এটা নিয়ে কিন্তু সরকারের সাথে দেন দরবার হচ্ছে, কিন্তু অ্যাড্রেস হচ্ছে না। কেন হচ্ছে না ওইটাও বলেছি, যে ওই যে টার্গেট বেশি ধরে, এই ডিস্টর্শন দিয়ে ওরা মনে করতেছে এখান থেকে ট্যাক্স, ফর এক্সাম্পল ফেয়ার ট্যাক্স হচ্ছে 10%, ওখানে ধরে দিছে 30%, তো ওটা যদি পরের বছর 5% বাড়ে তাহলে আরও বাড়তেছে এইভাবে। কিন্তু এতে ইনভেস্টমেন্ট এফেক্টেড হচ্ছে, সাফার করছে গণমানুষ। কাজেই এখান থেকে বেরোতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত, আমরা এখান থেকে বেরোবো। এবং এটা রাতারাতি বের হওয়া যাবে না, এই জন্য প্রথম দরকার হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, পলিটিক্যাল ওনারশিপটা থাকতে হবে, সেটি নাই। আমরা এটা চেষ্টা করবো এটা অর্জন করার জন্য। আমি বলবো যে কারো উচিত, যাদেরকে গত 40 বছর এনবিআর চেয়ারম্যান করা হয়েছে, তারা যেদিন আসছে সেদিন কোন লেভেলে এনবিআরকে ক্যাপাসিটি লেভেলে দেখে গেছে, আর যেদিন চলে গেছে সেখানে কোন লেভেলে রেখে গেছে। একটা স্টাডি আপনারা করেন, তাহলে বোঝা যাবে তার কন্ট্রিবিউশনটা কী। আপনি কি মনে করেন যে এখন যে পরিবর্তিত বাংলাদেশের কথা আমরা বলি, সেটায় এই বিষয়টি কতখানি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং কোন ধরনের কমিটমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এবং এরপরে যে রাজনৈতিক সরকারের কথা আমরা বলছি তাদের জন্য মানে হওয়া উচিত?
এখন যেটি মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে একটা রাজনৈতিক যাতে সমঝোতা আসে সেই জন্য কিন্তু একটা কমিশন হচ্ছে, হ্যাঁ, অলরেডি তিনি ডিক্লেয়ার করেছেন এবং সেটি কাজ শুরু করলে আমি মনে করি যে এটা পলিটিক্যাল বাইং ইনটা সম্ভব, তার কারণ সবাই কিন্তু এখন ছাড় দিচ্ছে এবং তারা আসলে বাংলাদেশের উন্নয়নটা চায় এবং এটা নতুন বাংলাদেশের বিনির্মাণে তারাও অংশীদার হতে চায়। আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ এবং কমিটমেন্ট পাওয়া যাবে, কিন্তু আমি মনে করি যে এখনই কাজ করা দরকার এবং এই যদি 4 মাস লাগে সময় বা 6 মাস ম্যাক্সিমাম, তাহলে তার জন্য যেহেতু ডেভেলপমেন্ট পার্টনার আছে আমরা কাজ শুরু করি এবং প্রয়োজনে আইনগত পরিবর্তনের জন্য আমরা যদি অর্ডিন্যান্স করি এটা খুবই সহজ এবং সম্ভব। আগামী জুনের মধ্যেই আমরা যদি এটা দেখে দিতে পারি, আমি মনে করি যে এটা একটা মাইলস্টোন হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের যে অর্থনৈতিক বিনির্মাণ সেটার জন্য একটা উল্লেখযোগ্য একটা অগ্রগতি হয়ে থাকবে। করে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, নিঃসন্দেহে রাজস্ব খাত আমাদের খুবই গুরুত্বপূর্ণ খাত এই কারণে, কারণ বাংলাদেশের অন্যান্য যা আমাদের উন্নয়ন করতে হবে সেটার অর্থায়নের মূল জায়গা হলো আমাদের দেশের ভেতর থেকে যে আমরা যে সম্পদ সংগ্রহ করি, রাজস্ব আদায় করি, কর আদায় করি। সুতরাং এর কর আদায়ের ক্ষেত্রে যদি আমরা সাফল্য না আনতে পারি, আমরা জনগণের জন্য যেই ধরনের সরকারি পরিষেবা চাই, যে ধরনের বিনিয়োগের জন্য আমরা বিভিন্ন নীতি সহায়তা চাই, এই বিষয়গুলোকে বাস্তবায়ন করা সম্ভব হয় না। দুঃখজনক হলো যে বাংলাদেশের উন্নয়নের সবচাইতে দুর্বলতম জায়গার একটি হলো যে আমরা রাজস্ব আদায়ে আমাদের ব্যর্থতা এবং দীর্ঘ গত 15-17 বছরে কিন্তু এই জায়গাতে আমাদের অর্থনীতির আকারের সাথে যদি হিসাব করা হয় এটায় উন্নতি তো হয়নি, বরং অবনতি হয়েছে। একটি দেশ যদি উন্নতি হয় তাহলে অবশ্যই সেই উন্নত দেশের পাশাপাশি সেই দেশের যে রাজস্ব আদায় সেটাও বাড়তে হবে এবং বাংলাদেশের যে জনগণ যারা এই জায়গায় রাষ্ট্রীয় সহায়তার সাথে সরাসরি যুক্ততা চান তাদেরকে সহায়তা করার জন্য সরকারের সক্ষমতা থাকতে হবে। সুতরাং এই জায়গাটাতে সংস্কার এবং এর বাস্তবায়ন খুবই জরুরি। দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আবার আগামী সপ্তাহে ফেরত আসব। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন। আমরা জানতে চাইব কেমন আছেন অর্থনীতি।